এখন আলোচনা করব আমরা দশম অধ্যায় দূরত্ব ও উচ্চতা, ডিস্টেন্স অ্যান্ড এলিভেশন। ভূমিকা। প্রাচীনকালে মানুষ চিন্তা করত কিভাবে গাছে না উঠে গাছের উচ্চতা নির্ণয় করা যায়। তারপরে নদীর প্রস্থ কিভাবে নির্ণয় করা যায়, নদীর এপার থেকে ওপারে না গিয়ে কিভাবে নদীর প্রস্থ নির্ণয় করা যায়, তারপরে বহু দূরে অবস্থিত কোনো বস্তুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়। এই সকল চিন্তা থেকেই মানুষের মাঝে যে আইডিয়া চলে আসে তা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে সহজেই আমরা একটি লম্বা গাছের উচ্চতা, নদীর প্রস্থ নির্ণয় করা এবং আমরা দূরে কোনো বস্তু অবস্থান করছে তার দূরত্ব কিভাবে নির্ণয় করা যায়, এই চিন্তাগুলো থেকে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে এগুলো নির্ণয় করা হয়। যেরকম আমরা দেখলাম যে দূরত্ব, প্রস্থ, উচ্চতা, এইগুলো আমরা এই ত্রিকোণমিতিকের সাহায্যে সহজে নির্ণয় করতে পারবো এই অধ্যায়ে। তাহলে আমরা এখন আলোচনা করব ভূরেখা, ঊর্ধ্বরেখা এবং উল্লম্ব তল। তাহলে প্রথমে আমরা দেখব ভূরেখা। প্রথমে আলোচনা করব আমরা এখন ভূরেখা। ভূরেখা আর একটা নাম হচ্ছে শয়ন রেখা। শয়ন রেখা, ভূমির উপরে যে রেখা শোয়ানো অবস্থায় থাকে বা ভূমির সমান্তরালে যে রেখা থাকে তাকে বলা হয় শয়ন রেখা। চিত্রে এ বি সি এর ক্ষেত্রে এই বিসি হচ্ছে শয়ন রেখা। তাহলে চিত্রে শয়ন রেখা, শয়ন রেখা বা ভূরেখা হলো বিসি। আর তারপর হচ্ছে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা। ঊর্ধ্বরেখা, ঊর্ধ্বরেখা বা এটাকে ঊর্ধ্বরেখাকে আরেকটা বলা হয় উল্লম্ব রেখা। উল্লম্ব রেখা তাহলে ভূমির উপরে লম্ব বরাবর যে রেখা অবস্থান করে, ভূমির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যে রেখা অবস্থান করে সেই রেখাকে বলা হবে লম্ব রেখা বা উল্লম্ব রেখা। চিত্রে ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা হলো এবি। এবার আমরা দেখব হলো যে উল্লম্ব তল। উল্লম্ব তল তাহলে ভূরেখা এবং ঊর্ধ্বরেখার সমন্বয়ে যে তল গঠন করা হয় তাকে বলা হবে উল্লম্ব তল। যেরকম এখানে আমরা উল্লম্ব তল বলতে এখন বুঝবো যে এই যে আমরা যে কালারটা দেখতে পাচ্ছি এইটাকে বলা হবে উল্লম্ব তল। এইটা হচ্ছে উল্লম্ব তল। তাহলে আমরা দেখলাম গাঢ় চিহ্নিত অংশ, কারণ এই গাঢ় চিহ্নিত অংশটা ভূরেখা এবং ঊর্ধ্বরেখার সমন্বয়ে যে তল গঠন করা হয়েছে এই তলের নাম হচ্ছে উল্লম্ব তল। তাহলে গাঢ় চিহ্নিত অংশ উল্লম্ব তল, এটা হচ্ছে উল্লম্ব তল। তাহলে আমরা দেখতে পেলাম ভূরেখা বা শয়ন রেখা একই কাহিনী, ঊর্ধ্বরেখা বা উল্লম্ব রেখা একই কাহিনী, এবং উল্লম্ব তল হচ্ছে ভূরেখা এবং ঊর্ধ্বরেখার সমন্বয়ে যেই তল গঠন করা হয় সেই তলকে বলা হয় উল্লম্ব তল। আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন। এখন আমরা আলোচনা করব উন্নতি ও অবনতি কোণ। আমরা অনেক সময় বলে থাকি এই তোর উন্নতি হচ্ছে, এই তোর অবনতি হচ্ছে। সেই উন্নতি এবং অবনতি কিন্তু এই উন্নতি এবং অবনতি একই কথা। হ্যাঁ, এখানে আলোচনা করব অ্যাঙ্গেল অফ এলিভেশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। বলে না, তুমি ডিপ্রেশনে যাচ্ছ মানে অবনতির দিকে যাচ্ছ, তোমার এলিভেশন হচ্ছে, এলিভেশন মানে উন্নতি হচ্ছে, বা এলিভেশন মানে উন্নতি বা উচ্চতা উপরের দিকে যাচ্ছে, এই ধরনের কথা আর কি। তাহলে আমরা যদি বলি যে উন্নতি কোণ কি, তাহলে উন্নতি কোণ হলো, সাপোজ এটা হচ্ছে ভূরেখা, ভূরেখা বা শয়ন রেখা। ভূরেখা বা শয়ন রেখার সাথে যদি কোনো উপরের কোনো বিন্দু, সাপোজ এটা একটা বিন্দু, এটা একটা ভূরেখা হচ্ছে এবি, হচ্ছে ভূরেখা, এবং সি একটা ভূরেখার উপরের একটা বিন্দু। তাহলে ভূরেখার উপরের কোনো বিন্দু বা ভূমির সমান্তরালের উপরের কোনো বিন্দু, এটা এরকম হতে পারে, তাহলে
ভূমির উপরে শোয়ানো অবস্থায় মানে শয়ন রেখা আর তার সমান্তরাল রেখা। তাহলে ভূমির ওপরে অবস্থিত কোনো রেখা বা ভূরেখা বা তার সমান্তরাল রেখার ওপরের কোনো বিন্দু ওই রেখাগুলোর সাথে যে কোণ তৈরি করে তাকে উন্নতি কোণ বলা হয়। এইটা হলো উন্নতি কোণ, আবার এইটা হলো উন্নতি কোণ। আবার এই পাশটাও উন্নতি কোণ কিন্তু হতে পারে, এটা উন্নতি কোণ হতে পারে, এটা উন্নতি কোণ হতে পারে। কারণ এই রেখার ওপরে, এই রেখার ওপরের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ, তাহলে এই রেখার সাথে এই পাশে কোনো হতে পারে, এই পাশে কোনো হতে পারে, তাহলে এটা উন্নতি কোণ, এটা উন্নতি কোণ। আবার এই রেখার উপরের কোনো বিন্দু মানে ভূরেখার উপরের কোনো বিন্দু ভূরেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। তাহলে এটা উন্নতি কোণ হতে পারে, এটা উন্নতি কোণ হতে পারে। এবার আমরা দেখব যে অবনতি কোণ কি। আমরা কিন্তু অনেক সময় বলে থাকি এই তো অবনতি হচ্ছে, তাহলে অবনতি কোণ, অবনতি কোণ। তাহলে এই যে ভূরেখা বা ভূরেখার সমান্তরাল কোনো রেখার নিচের কোনো বিন্দু, সাপোজ এটা একটা বিন্দু চিত্রে, তাহলে চিত্রে এটা যদি আমরা টি দেই, এটা যদি কে দেই, তাহলে আমরা দেখে ফেললাম চিত্রে সি টি, এটা এস, এটা ইউ। চিত্রে সি টি ইউ কোণ, সি টি এস কোণ, সি কে বি কোণ, সি কে এ কোণ, সবগুলো উন্নতি কোণ। এরা হচ্ছে উন্নতি কোণ। এখন আমরা দেখব অবনতি কোণ কাকে বলা হয়। এখন আমরা দেখব সেই অবনতি কোণ। তাহলে ভূরেখা বা শয়ন রেখা বা তার সমান্তরাল রেখার কোনো নিচের কোনো বিন্দু ওই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে, এটা হতে পারে অথবা পাশেটা হতে পারে। আবার যদি এটা বর্ধিত করে দেন আপনি, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে এটার নাম দিলাম আমরা জেড। তাহলে আপনারা দেখেন, তাহলে অবনতি কোণের সংজ্ঞা কি হলো? ভূরেখা বা তার সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ওই ভূরেখা বা তার সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি কোণ। এটা একটা অবনতি কোণ, এটা অবনতি কোণ, এই পাশে অবনতি কোণ, এই পাশে অবনতি কোণ। তাহলে চিত্রে অবনতি কোণ কয়টা হলো? চিত্রে বি, এটা যদি আমরা এম দেই, তাহলে চিত্রে বি এম, চিত্রে বি কে এম কোণ, এ কে এম কোণ, তারপরে ইউ জেড এম কোণ, তারপরে এস জেড এম কোণ। এই কোণগুলি হলো অবনতি কোণ। তাহলে আমরা দেখলাম উন্নতি কোণ কাকে বলে, অবনতি কোণ কাকে বলে। আমার পকেটে যদি 5 টাকা থাকে তাহলে সেটা আমার উন্নতি কোণ। দেখা গেল বাসা থেকে বের হওয়ার সময় আমার বাবা মা আমাকে 10 টাকা দিয়েছে, তাহলে এই 10 টাকা আমার কাছে আছে, তাহলে এই 10 টাকা আমার উন্নতি হয়েছে। এই 10 টাকা যদি আমি কোনো খরচ করি বা একটা কলম কেনা হলো বা একটা খাতা কেনা হলো, তাহলে আমার থেকে টাকা চলে গেল, সেই টাকাটা দোকানদারের কাছে চলে গেল, তাহলে দোকানদারের কাছে ওইটা উন্নতি হলো, টাকাটা আমার অবনতি হলো। তাহলে একই ঘটনা আমার কাছে অবনতি হচ্ছে আর দোকানদারের কাছে উন্নতি হচ্ছে। তাহলে আমার কাছে অবনতি হচ্ছে 10 টাকা, দোকানদারের কাছে উন্নতি হচ্ছে 10 টাকা। তাহলে এই ক্ষেত্রে অবনতি এবং উন্নতি কোণ পরস্পরের সমান। এই কারণে উন্নতি এবং অবনতি কোণ পরস্পরের সমান। একটা এক্সাম্পল দেওয়া যাক। এইটা একটা রেখা, এই যে, তাহলে এটা হচ্ছে ভূরেখা। ভূরেখার উপরে কোনো বিন্দু এই রেখার সাথে যে কোণ উৎপন্ন করে তাকে উন্নতি কোণ বলা হয়। আবার এটা হচ্ছে ভূমির উপরের কোনো একটা রেখা, ভূমির সমান্তরাল রেখা, এবং এটা যদি আমার ওই ভূমির সমান্তরাল রেখার নিচের কোনো বিন্দু ধরি, তাহলে এই বিন্দুটি ওই রেখার সাথে যে কোণ উৎপন্ন করবে তাকে অবনতি কোণ বলা হয়। তাহলে এটার উন্নতি হলে এটা অবনতি হবে। তাহলে এখানে এই অবনতি এবং এই উন্নতি কোণ পরস্পরের সমান। অথবা এটা হতে পারে, এটা হবে তখন উন্নতি আর এই পাশে তখন হবে অবনতি। তাহলে একই ঘটনা কি ঘটলো? এম এস টি ইউ ভি কে, তাহলে এই সকল ক্ষেত্রে উন্নতি, উন্নতি টি ভি ইউ, আর অবনতি, অবনতি হবে এম এস ভি, এম এস ভি। তাহলে এই ক্ষেত্রে এই অবনতি এবং এই উন্নতি পরস্পর কি সমান। আবার আরেকটা যদি আমরা এখানে লিখি তাহলে সেটা কি দাঁড়ায়? তাহলে এই ক্ষেত্রে হবে উন্নতি, উন্নতি কে ভি এস,
KVS এবং অবনতি অবনতি হবে TSV, অবনতি হবে TSV। তাহলে এই সকল ক্ষেত্রে উন্নতি এবং অবনতি কোণগুলো পরস্পরে কি সমান। তাহলে একই ঘটনার হতে হবে, মানে এই লাইনের ওপরের কোনো বিন্দু এর সাথে যে কোনো উৎপন্ন থাকে উন্নতি, আবার এই লাইনেরই নিচের কোনো বিন্দু ওই লাইনের সাথে যে কোনো উৎপন্ন করে তাকে বলা হয় অবনতি। তাহলে এটা উন্নতি, এটা অবনতি। একইভাবে যদি আমরা এটা ধরি তাহলে এটা হবে অবনতি আর এই পাশে একটা হবে উন্নতি কোণ। তাহলে এইভাবে আমরা দেখলাম উন্নতি কোণ এবং অবনতি কোণ কিভাবে সৃষ্টি হলো এবং কেন এরা পরস্পরের সমান হলো। চিত্র অঙ্কন। আমাদের এই অধ্যায়ের ম্যাথ সলভ করার ক্ষেত্রে চিত্র অঙ্কনটা খুবই জরুরি, কারণ যদি আমরা চিত্র অঙ্কন করতে পারি ম্যাথ পড়ে পড়ে, তাহলে আমাদের ম্যাথ সলিউশনের বা ম্যাথ সলভের 70% হয়ে গেল, আর 30% আমাদের একটু এদিক ওদিক লিখতে হবে। তাহলে সেই চিত্র অঙ্কন শিখবো আমরা। তাহলে প্রথমে আমরা শিখবো 30 ডিগ্রি কোণ অঙ্কন। 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমরা চিত্র অঙ্কন করা শিখবো। তাহলে 30 ডিগ্রি কোণ যদি হয়, তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে ছোট আর ভূমি হবে বড়, এটা হলো 30 ডিগ্রি কোণ। তাহলে এটার নাম হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের কি হবে, 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের লম্ব হবে ছোট আর ভূমি হবে বড়। এবার যদি আমরা 60 ডিগ্রি কোণ আঁকাই এটা আমরা, তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হবে, তাহলে 60 ডিগ্রি এর ক্ষেত্রে 60 ডিগ্রি এর ক্ষেত্রে আমরা কি করব, 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। যেটা 60 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে লম্ব হবে বড় আর ভূমি হবে ছোট। এইবার যদি আমরা অঙ্কন করি 45 ডিগ্রি, তাহলে কি হবে, তাহলে 45 ডিগ্রি কোণ। তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে যে সমকোণী ত্রিভুজটা হবে তার এই লম্ব এবং এই ভূমি পরস্পরে সমান হয়ে যাবে। এই তাহলে এটা যদি আমরা 45 ডিগ্রি দিই, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এই ক্ষেত্রে এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হলো, লম্ব এবং ভূমি পরস্পরে সমান হবে। তাহলে 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে কি হলো, লম্ব এবং ভূমি পরস্পরে সমান হবে। তাহলে এই অধ্যায়ের ম্যাথ সলভ করতে গেলে খুবই গুরুত্বপূর্ণ এই চিত্রগুলো আমাদের বুঝতে হবে।